ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। যুদ্ধবন্ধ সহ বিশ্ববাসী ও মুসলিম উম্মার শান্তি কামনা। দেশজুড়ে নামাজে মুসল্লিদের ঢল। ঈদ উৎসবে বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গতার ছায়া, করুণ পরিণতি এড়াতে অর্থ সঞ্চয়ের পরামর্শ। বিষাদের সুর অনাথ আশ্রমে। ঈদে ফাঁকা ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির। অলিগলিতে থাকবে টহল, সবাইকে সতর্ক থাকার পরামর্শ। এবং নতুন করে ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলা, পাল্টা মিসাইল ড্রোন হামলা তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেমে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী ঢাকায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশে দেশে যুদ্ধ বন্ধ সহ মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এমআর আসাদের রিপোর্ট। দেশের প্রধান ঈদ জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভোর থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। দীর্ঘ সারিতে ঈদগাহে প্রবেশ করেন তারা। এ সময় দেশে সমৃদ্ধি ও স্বনির্ভরতা কামনা করেন জামাতে অংশ নেয়া মুসল্লিরা। প্রত্যাশা করেন জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আশা করি যেহেতু পুরুষ প্রধানমন্ত্রী, দেশে বিশেষ রহমত বরকত আসবে। স্থায়ী একটা প্রধানমন্ত্রী, এটা অবশ্যই একটা খুব ভালো ফিলিংস। দেখা যাক কি হয় সামনে। যেহেতু 180 দিনের একটা আলটিমেটাম আছে, এরপরে মন্ত্রণালয়ে কি পরিবর্তন আসে এটাও দেখার অপেক্ষায় আছে। ঈদ মোবারক আপনাদের সবাই। আমি 2 বছর পর এখানে আসছি আবার। দেশে দেশে যুদ্ধ বন্ধ এবং বিশ্বের মুসলিম দেশগুলোর দৈন্যদশার মুক্তি চান তারা। প্রত্যাশা করেন বিভেদ ভুলে ইস্পাত কঠিন দৃঢ়তার ঐক্য প্রতিষ্ঠিত হোক মুসলিম উম্মার মধ্যে। ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে যেন একত্র হয়ে যুদ্ধ করে। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া হবে। ইসলামকে ধ্বংস করার জন্য যারা পায়তারা করতেছে তাদের জন্য শুভবুদ্ধি উদয় হয়। মুসলিম উম্মার জন্য আমাদের দোয়া করা উচিত। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে বাজছে যুদ্ধের দামামা। এরই মাঝে মুক্তির পয়গাম, শান্তির বার্তা নিয়ে এসেছে ঈদ উল ফিতর। ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্যরা। এছাড়া অংশ নেন বিচারক, প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে বাংলাদেশ সহ বৈশ্বিক শান্তি কামনা করেন মুসল্লিরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 10টায় শুভেচ্ছা বিনিময় শুরু হয়। প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, শিল্পী, সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। সেই সঙ্গে আমাদের ব্যথার এই জন্যে যে এই প্রথম আমরা ঈদ উল ফিতরের নামাজের পরে আমাদের দেশত্রী বেগম খালেদার সঙ্গে যে আমরা দেখা করতে যেতাম, সেটা এবার সম্ভব হচ্ছে না। তো আনন্দের এই জন্য যে আমরা এই প্রথম আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছি, আমাদের মানুষেরা সক্ষম হয়েছে। এদিকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঈদের নামাজ আদায়ের পর বেলা 11টার দিকে মিন্টো রোডে সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। এ সময় দলের নেতাকর্মী ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভারত, পাকিস্তান, ভুটান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বিরোধী দলীয় নেতাকে ঈদের শুভেচ্ছা জানান। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। প্রতিনিধির তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। রংপুরে পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 8:30টায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সিলেটেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। খুলনায় ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত খুলনার টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। বরিশালে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে মুসল্লিদের উপস্থিতিতে সম্পূর্ণ হয়েছে ঈদের প্রধান জামাত। নারায়ণগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায় ও দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হয়েছে। শহরের জামতলায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে অংশগ্রহণ করেন হাজার হাজার মুসল্লি। বৈরী আবহাওয়ার মধ্যেও ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। সকাল 8টায় জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের চানমারি ঈদগাহ ময়দানে। যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদায় নাটোরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সকাল 8:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ কেন্দ্রীয় ঈদগাহে জেলার সবচেয়ে বড় ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। সকাল 8:30টায় শহরের কাজীপাড়াস্থ ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আফরিন পপি, মোহনা সংবাদ। শীতের পাতাঝরা বৃক্ষে বসন্তে নতুন করে জীবন ফিরে আসে। বছরের দুঃখ বেদনা বিশ্ব মুসলিম ভুলে যায় ঈদের আনন্দে। কিন্তু সবচেয়ে মূল্যবান সময় পেরিয়ে জীবনের শেষ অংশে পরিবারের ঠাঁই না পেয়ে কারো কারো ঠিকানা হয় প্রবীণ নিবাসে। জীবনের কঠিন সময়ের জন্য সব বয়সীদের সঞ্চয়ের পরামর্শ প্রবীণদের। ওল্ড হোমগুলোতে যেমন সন্তান প্রতিপালনের মতো করেই প্রবীণদের যত্ন নেওয়া হয়, এমন প্রত্যাশা তাদের। এমআর আসাদের রিপোর্ট। নানুকে কোথায় রেখে আসছো? নানু হারিয়ে যাবে, সারাক্ষণ খালি নানু হারিয়ে যাবে। ওর আম্মা বলছে নানু বড় মানুষ, নানু রাস্তা চিনে, নানু গাড়ি দেখতেছে আমরা কোথায় আছি। প্রবীণ নিবাসে নিজ কক্ষে বসে এভাবেই নাতি নাতনিদের সঙ্গে কাটানো স্মৃতি মনে করছিলেন সাবেক সরকারি কর্মকর্তা সোহেলি আক্তার। স্বামীকে হারানোর পর 2 মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে নামেন তিনি। কন্যারা বিদেশে স্থায়ী হওয়ার পর স্বেচ্ছায় বেছে নিয়েছেন প্রবীণ নিবাসকে। মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়লাম, পরে বাসায় ছিলাম অনেক দিন, 1.5-2 মাস, তারপরে এখানে আসলাম। এখানে এসে থেরাপি দিতে হয় আমার পায়ে। থেরাপির জন্যই আমার এই সেক্রেটারি রুমটা দিছিল। ব্যস্ত সংসার জীবনের মধ্যেই শেষ বয়সের জন্য ঘনিষ্ঠ বন্ধু মহল তৈরির পরামর্শ দেন তিনি। ঈদের দিন হচ্ছে কি আমার এখানে আসলে একটু ভালো লাগে যে এখানে যে যারা কলিগ আছে না, এরা আমার সাথে খুব, এরা খালি ফোন দেয়, এই আপনি আসেন না কেন, এই আপনি আসেন না কেন। তবে নিবাসের সব গল্প একই দিকে মোড় নেয় না। যেমন নাদিরা বেগম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর ছিলেন বাবার আশ্রয়ে। বাবার মৃত্যুর পর ভাইয়ের সংসারে ঠাঁই মেলেনি বেশি দিন। সন্তান পালন করে একটু বড় হলে পরে স্বামী রেখে দিচ্ছে আমার।
তারপর বাবার বাড়িতে ছিলাম, তারপর বাবা মারা গেছে পর ভাইয়ের সম্পত্তি। আমাদের পৃথিবীতে তো দেখি ছেলেদেরই সম্পত্তি হয়, ভূমি ছেলেদের, মেয়েদের কোনো সম্পত্তি নাই, মেয়েদের কোনো ঘরবাড়ি নাই। আমি এই কারণে আসছি, ভাই আমাকে বের করে দিচ্ছে, বের করে ভদ্রভাবে বের করছে, কিন্তু এটাকে আমি বের করেই বলবো। শেষ বয়সে করুণ পরিণতি এড়াতে নাদিরা বেগমের পরামর্শ অর্থ সঞ্চয়ের গুরুত্ব দিতে বললেন জীবন বীমা আর সামর্থ্য মতো কাজ শেখার প্রতি। আপনি অর্থ দিয়া সবকিছু বিচার করতে পারবেন না, কিন্তু অর্থের দরকার আছে। ওইটাকে আপনি টাকা সঞ্চয় জমাবেন, ঠিক বর্তমানটা যদি আমি সলিউশন না করতে পারি তো ভবিষ্যতে কি করবো আমি? বর্তমানটা আসল। ঈদকে কেন্দ্র করে প্রবীণ নিবাসের প্রতিবেশীরাই হয়ে ওঠেন একে অপরের স্বজন। নিজেদের নিঃসঙ্গতাকে একত্রিত করেই তারা সৃষ্টি করেন আনন্দের জগৎ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ মানেই আনন্দ, সেখানে জড়িয়ে থাকে শেকড়ে ফেরার গল্প কিংবা প্রিয়জনের সঙ্গে ভালোবাসা আদান প্রদানের মধুর অনুভূতি। তবে এই আনন্দের বাইরেও রয়ে যায় এক শ্রেণীর মানুষ যাদের বাড়ি ফেরাই হয় না, হয়তো অপেক্ষা করার মতো প্রিয়জনও নেই। রাজধানীর শিশু আশ্রয় কেন্দ্রগুলোতে বড় হওয়াদের ঈদ অনেকটাই ভিন্ন। তাদের গল্প শুনবো তরিকুল ইসলামের কাছে, ছবি তুলেছেন মোহাম্মদ রাজন। রাজধানীর শিশু আশ্রয় কেন্দ্রের কেয়ারগিভার নাদিয়া খাতুন, তার যত্ন আর স্নেহে বেড়ে উঠেছে শিশু ইয়ামিন জানে না তার প্রকৃত পিতামাতা বেঁচে নেই। এই আশ্রয় কেন্দ্রই এখন তার পৃথিবী। সকালে ঘুম থেকে ওঠা, বন্ধুদের সঙ্গে পড়াশোনা, খেলাধুলা সব মিলিয়েই ইয়ামিনের জীবনটা অন্য সব শিশুদের মতোই। তবে একটাই পার্থক্য, তার ঈদ মানে এই আশ্রয় কেন্দ্র। ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে নামাজে যাই, তারপর আবার নামাজ থেকে এসে এখানে ওই যে আম্মু রান্না করে রাখে মিষ্টি, এগুলো খাই, পরে বন্ধুদের সাথে বাইরে ঘুরি। ইয়ামিনের মতো এখানে রয়েছে আরও অনেক শিশু, কারো বাবা নেই, কারো মা নেই, আবার কেউ হারিয়েছেন দুজনকেই। তবুও তারা একা নয়, কারণ তাদের পাশে আছে নাদিয়া খাতুনের মতো SOS মাতা। আমি একজন মা, আমি আমার বাচ্চাদেরকে ওইভাবেই ভালোবাসা দিই। আমার মনে হয় ওরা যখন আমার কাছে থাকে তখন মনে হয় আমার খুব ভালো লাগে। প্রায় এক যুগ ধরে এই আশ্রয় কেন্দ্রে মা হয়ে আছেন তিনি। নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন অসংখ্য এতিম শিশুকে। অনেকগুলো বাচ্চা লালন পালন করেছি এবং বর্তমানে আমার কাছে এখন 5 জন বাচ্চা আছে। বড়রা তো মাঝে মাঝে আসে, তারা বিভিন্ন অকেশনে আসে। ঈদ এলেই যখন সবাই শিকড়ের টানে বাড়ি ফেরে, তখন এই শিশুদের কোথাও ফেরা হয় না, তাদের ঈদ কাটে এখানেই, একই ছাদের নিচে। যে সমস্ত ছেলে মেয়ে আপনার অরফান, অ্যাবান্ডন এবং ভালনারেবল সিচুয়েশনে থাকে, বেসিক্যালি একটা পরিবারে বড় হওয়ার সুযোগটা থাকে না। সমস্ত বাচ্চাদেরকে 0 to 6 ইয়ার্সের মধ্যে আমরা নিয়ে আসি। চিলড্রেন্স ভিলেজে যখন আসে তখন আমাদের এখানে পরিবার, আমরা বলি SOS পরিবার, যেখানে একজন SOS মা থাকেন। ওই মায়ের তত্ত্বাবধানে আসলে 6 থেকে 8 জন ছেলে মেয়ে এট এ টাইমে আপনার বড় হয়। ইয়ামিনদের জীবনে ঈদ মানে হয়তো বাড়ি ফেরা নয়, তবুও তারা খুঁজে নেয় আনন্দ, একটা অন্য পরিবারে আর ভিন্ন সম্পর্কের বন্ধনে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এতে ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে রাজধানীর অলিগলিতে টহল দিবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাজধানী ছাড়ার আগে জনসাধারণকেও সতর্ক থাকার পরামর্শ ডিএমপির। এমদাদুল হক খানের রিপোর্ট। প্রতি বছরই পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ে প্রায় 1.5 কোটি মানুষ। ফলে ফাঁকা হয়ে যায় রাজধানী, আর এই সুযোগে বাসাবাড়িতে ঢুকে চুরি ডাকাতির ঘটনা ঘটে। তাই এবার এসব অপরাধ রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, ফাঁকা নগরীতে চুরি ডাকাতি রোধে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য আমরা টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। টহল কার্যক্রমের পাশাপাশি এই যে বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হবে। আর আমরা বেশ কিছু নিরাপত্তা নির্দেশনা ইতিমধ্যে দিয়েছি নগরবাসীর উদ্দেশ্যে। সকলে যদি এইসব নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করেন, আশা করি রাজধানীতে কোনো ধরনের অপরাধ কম হবে এবং আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় উদযাপন করতে পারি। তিনি আরো বলেন, ঈদ শেষে ভোরে রাজধানী ফেরত মানুষজন ছিনতাইকারী মলম পার্টির খপ্পরে পড়ে। সে বিষয়টি মাথায় রেখে এবার পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা দায়িত্ব পালন করবেন। ঢাকা
ঢাকামুখী মানুষ আবার কর্মস্থলে ফিরে আসে, স্টেশন থেকে তারা যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারে, সেই জন্য আমাদের যে টহল কার্যক্রম সেটা সাজানো হয়েছে, বিশেষ করে ভোরবেলা, যাতে তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন। এই সময় আমাদের টহল কার্যক্রম আরো বেশি সক্রিয় থাকবে। এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং কৌশলগত স্থানে চেকপোস্ট কার্যক্রম থাকবে। শপিং মল ছাড়াও রাজধানীর বাস টার্মিনালগুলোর নিরাপত্তায় এবার বাড়তি 1000 পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। বাইরে রাজধানীর যে গুরুত্বপূর্ণ বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানগুলো কেন্দ্রিক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রায় 1000 অতিরিক্ত পুলিশ সদস্য শুধুমাত্র বিপণী বিতান কেন্দ্রগুলোতে কিন্তু মোতায়েন রয়েছে। রাজধানী ছাড়ার আগে নগরবাসীকে বাড়তি সতর্কতার পরামর্শ দেন ডিসি তালেবুর রহমান। যারা ঢাকার বাইরে ঈদ করতে যাবেন তারা যেন তাদের বাসা বাড়িগুলো যথাযথভাবে লক করে যাবেন। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্ট পট পরিবর্তনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি হ্রাস পাওয়ায় বিপাকে পড়েন ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চলতা, বেড়েছে আমদানি রপ্তানি, ব্যবসায়ীরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস। শ্রমিক তার ন্যায্য কাজ পেয়ে খুশিতে আত্মহারা, আর এজন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। শিশির কুমার সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। যশোরের বেনাপোল স্থলবন্দর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর এবং এটি একটি কেপিআই স্থাপনা। এই বন্দর দিয়ে স্থলভাগের আমদানি রপ্তানির প্রায় 80% হয়ে থাকে। ব্যস্ততম এই বন্দরে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ে। তবে গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর থেকে পুরোদমে আমদানি রপ্তানি বেড়ে যায়। এই আমদানি রপ্তানিতে যারা জীবন জীবিকা নির্বাহ করে তারা ফিরে এসেছে বন্দরে। ফলে বেনাপোল বন্দরে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাড়ছে কাজের চাপ, আর এই জন্য বিএনপি সরকারের সফলতা কামনা করেন তারা। বিএনপি সরকার গঠন করার পরে আমাদের কাজ দিন দিন খুব দ্রুত বাড়ছে, ইনশাল্লাহ আমরা এটি খুব আনন্দে আছি। এই বেনাপোল বন্দরে শ্রমিকদের মাঝে অনেক স্বস্তি আস্তে আস্তে ফিরে আসছে বা কাজ বাড়ছে। বেনাপোল স্থলবন্দরের শ্রমিক নেতা শহীদ আলী বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই স্থলবন্দরের কাজ অনেকটা বেড়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের স্থলবন্দরের কাজ অনেকটা ইনশাল্লাহ বেড়েছে, এতে আমার শ্রমিকরাও খুশি। বেনাপোল সিএনএফ স্টাফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা ও কাস্টমসের সার্বিক সহযোগিতায় পণ্য আমদানি রপ্তানি অনেকটা বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা ও কাস্টমসের সার্বিক সহযোগিতায় পণ্য আমদানি রপ্তানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিদিন 350 থেকে 370-80 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। বেনাপোল স্থলবন্দর পরিচালক ট্রাফিক বিভাগের উপসচিব শামীম হোসেন বলেন, মাঝখানে আমদানি রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছিল, তবে জাতীয় নির্বাচনের পর থেকে আমদানি রপ্তানি অনেকটাই বেড়েছে। এটা আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমদানি রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছিল, কিছুটা গতিশীলতা কমে গিয়েছিল, কিন্তু এখন বিশেষ করে গত এক সপ্তাহ বা গত এই ফেব্রুয়ারি মাস থেকেই বিশেষ করে জাতীয় নির্বাচনের পর থেকে আমদানি রপ্তানি অনেকটাই বাড়ছে। আশা করছি এটা বাড়তে থাকবে। এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে বর্তমান সরকারের সফলতাকে বেশিভাবে গুরুত্ব দিচ্ছেন বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধ সহ বিশ্ববাসী ও মুসলিম উম্মার শান্তি কামনা, দেশজুড়ে নামাজের মুসল্লিদের ঢল। ঈদ উৎসবে বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গতার ছায়া, করুণ পরিণতি এড়াতে অর্থ সঞ্চয়ের পরামর্শ, বিষাদের সুর অনাথ আশ্রমে। ঈদে ফাঁকা ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির, অলিগলিতে থাকবে টহল, সবাইকে সতর্ক থাকার পরামর্শ। এবং নতুন করে ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলা, পাল্টা মিসাইল, ড্রোন হামলা তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেমে। ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।